This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ সুপার প্রাইম টাইমের শুরুতেই এমন একটা খবর দেখাবো যা আপনার বিশ্বাসের চির ধরাতে পারে, বলা যেতে পারে মোড় ঘোরানো এক্সক্লুসিভ। বিস্ফোরক সব অভিযোগ উঠছে প্রাক্তন স্বাস্থ্যকর্তা থেকে কর্মরত চিকিৎসকদের কথায়, যে অভিযোগে আরও একবার শান দিতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, তিলোত্তমার ময়না তদন্তের রিপোর্টেও কারচুপি হয়নি তো? স্বাস্থ্য দপ্তরে কি ঘুণ ধরেছে? তিলোত্তমার ধর্ষণ খুনের পর এই প্রশ্নটাই জোরালো হয়ে উঠছে। মুখ খুলছেন একের পর এক প্রাক্তন স্বাস্থ্যকর্তা, কর্মরত চিকিৎসক। এবার ময়না তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল। কোচবিহারের এমজেএন হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওই কলেজেরই প্রাক্তন অধ্যাপক তনয় মহান্তের। পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তনের জন্য ডাক্তারদের চাপ দেওয়ার অভিযোগ। এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে অভিযোগ অধ্যাপক চিকিৎসকের। স্বাস্থ্য ভবনে অভিযোগ পাঠিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। উল্টে অভিযোগকারী কলকাতার এসএসকেএমে বদলি হয়ে যান। আপনি একটা বড় অভিযোগ করেছেন ওই চিঠিতে, যে পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তন বা মন মতো করে করারও একটা চেষ্টা হয়েছিল। ওটা অনেকগুলো ঘটনা ছিল, ওগুলো সবগুলো তো ডিসক্লোজ করা যাবে না। হ্যাঁ, তার মধ্যে সিভিয়ার এক্সিমিনেশন কেসও একটা ছিল। এরকম অনেক আছে। পোস্টমর্টম এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ইনডাইরেক্টলি বলতেন, ডিরেক্টলি বলেন। এই এমএসভিপি বিতর্কিত উত্তরবঙ্গ লবিরই অন্যতম মাথা বলে অভিযোগ। কি বলছেন রাজীব? আমি চাপ দিতাম অটোপসি সার্জনের, একজন সিনিয়র। প্রথমত অটোপসি হবে এখন হচ্ছে কলেজের থেকে শিফট করে গেছে ওখানে, আর আমি এমএসভিপি পিএম হচ্ছে অটোপসির সাথে এখন আমার হচ্ছে যে কোনো লেনা দেনাই নেই। যদি না ওরা আমাকে কোনোদিন কোনো প্রয়োজনে ডেকেছে, আর আমার মনে পড়ছে না লাস্ট 2 বছরে কোনোদিন হচ্ছে ডেকেছে। TV9 বাংলায় বিস্ফোরক জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত সিএমওএ জগন্নাথ সরকার। একই অভিযোগ তারও কাঠগড়ায় উত্তরবঙ্গ লবি। তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়ের ক্ষমতার জেরে ময়নাতদন্তের রিপোর্ট বদলে গিয়েছে, অভিযোগ প্রাক্তন এই স্বাস্থ্যকর্তার। শুধু এই লবি না, এটা আগেও হয়েছে বলেই আমি অনেক জায়গায় খবর পেয়েছি। এরকম ওই পোস্টমর্টম রিপোর্টটাকে অল্টার করে দেওয়া, ফেব্রিকেট করা, এবং সেই জন্যে ফেব্রিকেট হলে পরে এবার একটা সিস্টেম আছে সেকেন্ড টাইম তাকে আবার পোস্টমর্টম করা। যেমন আপনারা জানেন এখানে তো সেই সুযোগ নেই, সুযোগ নেই। এই যে সুযোগটা নেই, এটাও কে করলো, কারা করলো, এটা তো ভাববার বিষয়। একের পর এক বিস্ফোরক অভিযোগ, যে উদাহরণ টেনে তিলোত্তমার ময়নাতদন্তের সত্যতা নিয়েও প্রশ্ন তুলছে চিকিৎসক মহল, রাজনৈতিক মহল। কয়েকদিন আগে আমি টিভিতে আইএমএর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। তিনি একজন স্বনামধন্য ডাক্তার, যিনি তার জীবনে কমসে কম প্রচুর পোস্টমর্টম করেছেন এবং বিভিন্ন যে ফ্লুইডের যে রিপোর্টগুলো আসে, ভিসেরা রিপোর্ট বা সেই রিপোর্টগুলো স্টাডি করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট যদি সত্যি হয়, এই রিপোর্ট একজন অনারিকে দিয়ে তৈরি করা। প্রচুর ভেগ টার্ম এর মধ্যে রাখা হয়েছে। কোথায় পোস্টমর্টম, কারা করলো, কখন করলো, কি পেল, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে। আগেই প্রশ্ন উঠেছে, যে হাসপাতালে খুন, কেন সেই হাসপাতালেই ময়নাতদন্ত হলো? ময়নাতদন্ত টিমের কিছু ডাক্তারের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক সিনিয়র থাকা সত্ত্বেও কেন মলি বন্দ্যোপাধ্যায়? উঠেছে প্রশ্ন। ময়নাতদন্তের পরই পুলিশ মা বাবার হাতে দেহ তুলে দেয়নি। মা বাবা হাসপাতালে, অথচ পুলিশ দেহ নিয়ে বাড়ি চলে যায়। ডেড বডি নিয়ে চলে গেছে। ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্ত চার তাড়াহুড়ো করে দাহ, এমন অভিযোগ উঠছে। অথচ আরজিকর হাসপাতালে মৃতদেহ রাখার জন্য 48টি চেম্বার রয়েছে। কেন সেখানে সংরক্ষণ করে রাখা হলো না?
দ্বিতীয়বার ময়নাতদন্ত বহু ক্ষেত্রেই হয়। সরাসরি প্রাক্তন অধ্যক্ষের দিকে অভিযোগের আঙুল আরজি করের মর্গের প্রাক্তন কর্মীর। এই মর্গে 48টা চেম্বার আছে, 4 ডিগ্রি টেম্পারেচার, আল্ট্রা মডার্ন। তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না? ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো এত তাড়াহুড়ো করে? তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত। ওই যে সিমেন্ট, ওই যে আঁচড়ের দাগ, ওই যে ওর সঙ্গে যা হয়েছে, কি অত্যাচার করেছে বলুন তো। চোখে জল এসে যায় ওর বাবা মা যখন বলে, চোখে জল এসে যায় আমাদের। প্রশ্ন আরও আছে, তিলোত্তমার দেহের ময়নাতদন্তে কি কারচুপি করা হয়েছিল? যা বলছি তার নেপথ্যে কারণও রয়েছে। কেন সেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এক চিকিৎসক সেদিন উপস্থিত থাকলেন? সেই চিকিৎসক আবার সে চিকিৎসক নন, তিনি একজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ। জানা যাচ্ছে যে তিনি নাকি আবার সন্দীপ ঘোষের পরামর্শদাতাও বটে। তবে কি সেদিন কোনো পরামর্শ দিয়েছিলেন তিনি? আসলে যেই সময় তিলোত্তমার দেহের ময়নাতদন্ত হয় সেই সময় উপস্থিত ছিলেন ওই চিকিৎসক দেবাশিস সোম, যার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যিনি কিনা আরজি করের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, যার কোনো লেনাদেনা নেই। তিলোত্তমার দেহের ময়নাতদন্তে হঠাৎ করে তার উপস্থিতি কেন? জোরালো হচ্ছে প্রশ্ন, আর সেই কারণে সিবিআই হানা তার বাড়িতেও। AG 243 রবিবার 7 সকালে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে কেষ্টপুরের এই বাড়িতেই হানা দেয় সিবিআই এর 5 সদস্যের দল। বাড়ির মালিক দেবাশিস সোম। কে তিনি? আরজি করে প্রাক্তন ফরেনসিক মেডিসিন ডেমনস্ট্রেটর। 2021-এ আরজি কর থেকে বদলি হন দেবাশিস। তাকে কোচবিহারের MJN মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ডেমনস্ট্রেটর করা হয়েছিল। সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পরামর্শদাতা ছিলেন দেবাশিস। 2021 সালের জুন মাসে তার অন্যত্র বদলি হলেও সন্দীপ ঘোষ তাকে ছাড়তে চাননি বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে 2023 সালে তার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডিটেলমেন্ট পোস্টিং হয়। তাহলে যার কর্মস্থল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তিনি আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার দিন কি করছিলেন? সূত্রের খবর, 9 আগস্ট তিলোত্তমার ধর্ষণ খুনের দিন সকাল থেকে আরজি করে উপস্থিত ছিলেন দেবাশিস। তিলোত্তমার ময়নাতদন্তের সময়ও তার উপস্থিতি ছিল বলে জানা যাচ্ছে। সেদিন তার সঙ্গে একাধিকবার সন্দীপ ঘোষের ফোনেও কথা হয়। প্রশ্ন উঠছে, ঘটনার দিন বহিরাগত দেবাশিস কি করছিলেন আরজি করে? সব থেকে বড় প্রমাণ যে ওনার আরজি করে এখন পোস্টিং নেই, উনি অনেক আগে ট্রান্সফার হয়ে গেছেন। তো আরজি করে উনি কি করছেন এবং এখনো উনি আরজি করে যুক্ত, এইটা একদম পরিষ্কার সবার সামনে চোখে। যেদিন মর্গে পিএম হয় ওই মেয়েটি, উনি সেদিন মর্গে কি করছিলেন, আমি এই প্রশ্নটাই তুলেছিলাম। ম্যাক্সিমাম প্রিন্সিপালের সঙ্গে সেদিন ওনার কথা হয়েছে, আর উনি টাইমটাও বলেছেন। উনি নিজে কনফেস করছেন কি সেদিন প্রিন্সিপাল ওনাকে অনেকবার ফোন করেছে এবং প্রিন্সিপালের সঙ্গে ওনার অনেকবার, তো এমন কি রহস্য ছিল দেবাশিস সময়, উনি তো ওখানকার নয় এখন, যে এতবার ওনার সঙ্গে সেদিন কমিউনিকেশন করা হয়েছে। এমন তো নয় কি উনি প্রমাণ নষ্ট করে দিয়েছেন। দেখুন, উনি ফরেন্সিকের লোক করতেন। ডাক্তার সোমের বাড়িতে সিবিআই তদন্ত করছে বা রেড করছে বলা ভালো। এই ডাক্তার সোমের নাম কিন্তু সেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলের স্ট্রিং অপারেশনে এসেছে। আরজি করেরই মহিলা ডাক্তার, যিনি পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, তিনি ডক্টর সোমের নাম বলেছেন। কারণ তারা বসে একসাথে মিটিং করে, এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা বা উপদেষ্টা বলা ভালো। তো সবাই মিলেই ডুববে। আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে যে অভিযোগ করেছেন আক্তার আলী, তাতে দেবাশিসের নাম রয়েছে। অভিযোগ, হাসপাতালে নানা বেআইনি কাজ এবং আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত তিনি। পুলিশ স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়ে কোনো লাভ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন আক্তার। মামলা সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। সেই সূত্রেই রবিতে সোমের বাড়িতে সিবিআই হানা। উনি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন, উনি ফরেন্সিক মেডিসিনে স্কিলে নেগেটিভ একটা কাজ করেছেন। কি করেছেন? ওনার দায়িত্ব ছিল স্টুডেন্টদেরকে পড়াবার, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের ক্রাইমে উনি পর্দা ঢাকতেন উনি যে দুর্নীতিগুলো করতেন। ভালো ডক্টর হিসাবেই জানতাম, কিন্তু এরকম একটা ঘটনায় জড়িয়ে যাবে সেটা কল্পনা করা যায় না। ভালো ডাক্তার হিসেবেই জানতাম।
এইটুকুই বলবো। এই যে দুর্নীতির সঙ্গে যোগ, না এইটা কল্পনাই বললাম তো, কল্পনাই করতে পারছি না যে এটা কেউ হলো কি কেন। সত্যি কল্পনাতীত, সবটাই রহস্যে মোড়া। বিশেষ করে তিলোত্তমার ময়না তদন্ত ঘিরে যখন সন্দেহ বাঁধতে শুরু করেছে, জটায়ু থাকলে নিশ্চয়ই বলতেন হাইলি সাসপিসিয়াস। সৌরভ দত্ত, রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। এক বহিরাগতের কথা শুনলেন, আরও আছে 10 প্রভাবশালী চিকিৎসক, তারা সিবিআই স্ক্যানারে। এই সমস্ত প্রভাবশালী চিকিৎসক নেতারা, তাদের উপস্থিতি নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। দেখুন, তিলোত্তমার যে খুনের কথা বা খুন ধর্ষণের কথা, সেটা তিলোত্তমার বাবা মা জানার আগেই এই সমস্ত বহিরাগত চিকিৎসকদের কাছে পৌঁছে যায়। কেন? এবং তারা ঘটনাস্থলে কি করছিল? কেন বারবার করে ঘটনাস্থলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল এই সমস্ত বহিরাগত চিকিৎসক নেতাদের? কিছু কি তাহলে আড়ালের চেষ্টা, কিছু কি ধামাচাপার চেষ্টা ছিল? এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে। আরজিকর হাসপাতালের সেমিনার হলে তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথম দিন থেকেই এই দাবি করে আসছেন নিহত চিকিৎসকের বাবা মা। একই দাবি আন্দোলনকারী চিকিৎসকদেরও। প্রত্যেকেরই আশঙ্কা সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। সূত্রের খবর, ঘটনার পরই আরজিকরে পৌঁছে গিয়েছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়। সঙ্গে গিয়েছিলেন কাউন্সিলের সদস্য এবং তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তাপস চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, সৌরভ পালরা। সুশান্ত রায় এক্সক্লুসিভলি TV9 বাংলাকে জানিয়েছিলেন, যেহেতু তিলোত্তমা মেডিকেল কাউন্সিলের সদস্য, তাই হাসপাতালে তাঁরা গিয়েছিলেন। হ্যাঁ, রেপ হয়েছে, মারা গেছে, এই ধরনের কথা বলেছে। তখন আমাদের কাউন্সিলিং মিটিং চলছিল। কাউন্সিলিং মিটিংটা আমি সুচিত্রাকে সঙ্গে সঙ্গে জানালাম, কারণ যে মেয়েটি মারা গেছে সে তো ডাক্তার, আমাদের কাউন্সিলের মেম্বার একজন, আমাদের কাছ থেকে তো রেজিস্ট্রেশন করা হয়। তখন মেডিকেল কাউন্সিল থেকে আমরা একটা টিম করে, ধরুন আমি, ডক্টর দে, বিরূপাক্ষ ছিল ওখানে, বিরূপাক্ষ, তারপর তাপস চক্রবর্তী, এরকম ভাবে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওখানে। প্রশ্নটা হলো, রাজ্যে যেখানে যেখানে চিকিৎসকেরা আক্রান্ত হন তারাও মেডিকেল কাউন্সিলের সদস্য, সুশান্ত রায়রা এভাবে যান? প্রশ্নটা তুলছে চিকিৎসক সংগঠনগুলো। প্রশ্ন তোলা হচ্ছে, দুপুর 12টার সময় সুশান্ত রায় জানতে পাচ্ছেন ধর্ষণ খুন হয়েছে, বাবা মা কেন জানছে আত্মহত্যা? দুজনের কাছেই ফোন গেছিল, দুটো ফোন, দুরকম বয়ান। সুশান্ত রায়কে কে ফোন করলো, কার ফোনে তিনি আরজি করে ছুটে এলেন, নিয়ে এলেন সঙ্গে একেবারে দল বেঁধে সকলকে? কেন? প্রশ্নগুলো তুলছে চিকিৎসক সংগঠন। আরও কয়েকটি ক্ষেত্রে গভীর রহস্য দেখছেন চিকিৎসকরা। তাদের প্রশ্ন, সুশান্ত রায় বা তৃণমূলের চিকিৎসক নেতাদের কে বা কারা ফোন করে ডাকলেন? সারাদিন কেন তারা আরজি করে পড়ে রইলেন? ক্রাইম সিন অর্থাৎ সেমিনার রুমে কেন একাধিকবার গেলেন? তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে কি এমন গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সুশান্ত রায়রা? ওই সব চিকিৎসক নেতারা কিন্তু কেউই আরজি করে সংশ্লিষ্ট নয় বা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারী সেরকম কিছু নয়। স্বাভাবিকভাবে কি তাদের উদ্দেশ্য ছিল, কেন কোন অধিকারে তারা সেখানে প্রবেশ করেছিল, সেটা কিন্তু আজকে তদন্ত সাপেক্ষ। সমস্ত প্রমাণ লোপাটে বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি যারা সারাদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া। আরজিকরের ভেতরে বিভিন্ন দুর্নীতিতে এরা যে ভূমিকা পালন করেছে, তাতে এই ঘটনার সঙ্গে এদের সংযুক্তির কিন্তু আশঙ্কা দৃঢ় হয় অবশ্যই। ঘটনার দিন শাসক দলের চিকিৎসক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। তৃণমূলের অবশ্য বক্তব্য, পরিস্থিতি বুঝে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন কেউ কেউ। এই সমস্ত ব্যক্তিরা যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে, স্বাস্থ্য ভবনকে যেভাবে কলুষিত করেছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে, মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মদত আছে। যাবতীয় ভিত্তিহীন অভিযোগ, কোথাও কেউ কারুর ঘুঘুর বাসায় হয়তো কেউ ঘুঘুর বাসা ভাঙতে গেছে, ঘুঘুরা এখন সাধু সেজে পোস্টার দিতে আরম্ভ করছে। যার অতৃপ্ত আত্মা রাজনৈতিকভাবে এখন হাওয়ায় ভাসিয়ে দিয়ে সন্দেহের বাতাবরণ, এগুলো বরদাস্ত করা যায়। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, সেদিন যেসব বহিরাগত চিকিৎসক নেতা আরজি করে গিয়েছিলেন তারা প্রত্যেকেই উত্তরবঙ্গ লবির। তিলোত্তমার মৃত্যুর আসল কারণ ধামাচাপা দিতেই তারা সেখানে পৌঁছেছিলেন। পুরো ঘটনায় কোনো চিত্রনাট্য তৈরি হয়েছিল কিনা জানতে চাইছে
চিকিৎসক সংগঠনগুলো। তাদের দাবি, এই প্রশ্নের যদি উত্তর পাওয়া যায় তাহলেই তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার রহস্যের যে জট, সেই জট অনেকখানি আলগা হয়ে যাবে। ক্যামেরা অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। যে কোনো তদন্তের ক্ষেত্রে আমরা জানি তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরজি করের এই তদন্তের ক্ষেত্রেও সে বিষয়টা বহাল তবিয়তে থাকবে। সে কারণেই সিবিআই আধিকারিকরা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তারা তাদের নানা পদক্ষেপ করছেন। সেই পদক্ষেপগুলোরই অন্যতম ছিল আজ সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যাওয়া। কিন্তু সেখানে পৌঁছে গিয়ে তাদেরকে 80 মিনিট অপেক্ষা করতে হলো। ডাকাডাকি, কলিং বেল বাজানো, নানাভাবেই সন্দীপ ঘোষ তাঁর দেখা মিলল না। 80 মিনিট পর তিনি আসলেন। অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই বলছেন যে কি কারণে 80 মিনিট ধরে আধিকারিকদের তিনি বাইরে অপেক্ষা করালেন। সে কারণটা কি, সেই প্রশ্ন বিরোধীদের করাতে বা বিরোধীরা কি মনে করছেন সেটা জানতে চাওয়া যখন হয়, তখন তারা কি বলছেন জানেন? তারা বলছেন গোটা বিষয়টা হাইলি সাসপিশিয়াস। একদিকে তিলোত্তমাকে ধর্ষণ খুনের তদন্ত, অন্যদিকে আরজি করে দুর্নীতির অভিযোগ। জোড়া ফলায় কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে সন্দীপ ঘোষ। টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে 100 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু রবিবার আর তলব নয়। 7 সকালে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির দুয়ারে টিম সিবিআই, আর সেখানেই চূড়ান্ত নাটক। নিন্দুকেরা বলছেন পুলিশ প্রশাসন সন্দীপ ঘোষকে ছুঁতে পারেনি, কিন্তু শুধু ছোঁয়াই নয়, সিবিআই যেন আটঘাট বেঁধে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ঘিরছে। রবিবার সকাল 6:45 মহিলা অফিসার সহ 7 সদস্যের সিবিআই টিম সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছয়। 5 মিনিটের মধ্যে গোটা বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ। সন্দীপের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন তদন্তকারীরা, কিন্তু কোথায় সন্দীপ? 6:45 থেকে 7টা, 7:30টা, 8টা, 1 ঘন্টার উপর সিবিআই অফিসাররা দফায় দফায় সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। বারবার কলিং বেল বাজান, কিন্তু সন্দীপ ঘোষের দেখা মেলেনি। রবিবার সকাল 8টা। 1 ঘন্টা 15 মিনিট সময় কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। বাড়িতে মোতায়েন বেলেঘাটার পুলিশ কর্মীদের থেকে সিবিআই জানতে পারে শনিবার রাতে সন্দীপ ঘোষ বাড়ি ফিরেছেন। তাহলে কেন বাড়িতে থেকেও দরজা খুলছেন না সন্দীপ ঘোষ? ঘণ্টাখানেক পর সন্দীপ ঘোষের দর্শন মেলে। রবিবার সকাল 8:05। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দরজা খুলছে সন্দীপ ঘোষ, তিনি নিজে বেরিয়ে দরজা খুলছেন। এই মুহূর্তে স্বয়ং ছবি দেখা যাচ্ছে। এতক্ষণ সময় লাগলো কেন? এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি কিন্তু কোনো কথা বলছেন না, অবাক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, মনে হয় যেন তিনি কিছুই জানেন না। অবাক চোখে দেখলেন, সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বললেন। 5 মিনিট পর সকাল 8:10 বাড়ি থেকে বেরিয়ে গেট খুলে দেন সন্দীপ ঘোষ। বাড়িতে ঢোকে সিবিআই টিম। প্রশ্ন হলো, কেন সিবিআইকে 1 ঘন্টা 20 মিনিট বাড়ির দুয়ারে অপেক্ষা করালেন সন্দীপ? দুয়ারে সিবিআই, এজেন্সিকে উপেক্ষা করার স্পর্ধা হলো কি করে? সন্দীপের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন সিবিআই কর্তারা। অন্য কোথাও নয়, সন্দীপ ঘোষ বাড়িতেই ছিলেন। তাও কেন বাড়ি থেকে বেরিয়ে আসতে সন্দীপের ঘণ্টাখানেক সময় লাগলো? এমন নয় যে ঘুম চোখে সন্দীপ ঘোষ বেরিয়ে এলেন। যে পোশাকে সিজিওতে যান তেমন পোশাকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্দীপ। তার মানে তাড়াহুড়ো করে ঘণ্টাখানেক পর দরজা খোলেন এমনটা নয়। পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থেকে 8 থেকে 10 লাখ টাকা হিসাব ছিল। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, মানে এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যান। একটা গোষ্ঠী ছিল, কিছু জুনিয়র ডাক্তার, একটা ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। তার মানে ওনার উপরে আসলে কারো একটা মাথায় হাত আছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু ছোট নয়। বিশেষজ্ঞরা বলছেন তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে আচমকা অভিযান চালায় এজেন্সি। তাই সেই অভিযান নিয়ে আগেভাগে কোনো খবর প্রকাশ্যে আসে না। তাই অভিযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রী লোপাট করার সুযোগও পায় না। প্রশ্ন হলো, সিবিআইকে বাড়িতে ঢুকতে দিতে কেন ঘণ্টাখানেক সময় নিলেন সন্দীপ? 1 ঘন্টা 20 মিনিট। এই সময় বাড়িতে কি করলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রমাণ কি সরিয়ে ফেললেন? বছরখানেক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানার স্মৃতি অনেকের মনে পড়ে যাচ্ছে। সেই সময় পুকুরে মোবাইল ফেলে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত। কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে? যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন? বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন? বাড়িতে সিবিআই হানা দেখে সন্দীপ ঘোষের প্রতিবেশীরা বলছেন,
এখানে একটা মেয়েকে যেভাবে মেরেছে এগুলো তো ঠিক নয়, ফাঁসি দেওয়া উচিত। কিন্তু মেয়েটা যেভাবে মিনিমাম অত্যাচারিত হয়েছে তাকে সেইভাবে অত্যাচারিত করে মেরে ফেলা উচিত। সন্দীপ ঘোষ সারাজীবন কারাদণ্ড, আমি একদম কারাদণ্ড চাই। একটা ডাক্তার হয়ে যদি এরকম কাজ করে, মানে সমাজ মানে মানে একটা মেয়েকে মেরে দিল এইভাবে, এত দুর্নীতির সাথে ছিল, মানে এরকম লোক না থাকাই ভালো। সন্দীপ ঘোষ একটা জালি লোক, তো এখান থেকে পৃথিবীতে একে এখনই ফাঁসি দেওয়া হচ্ছে, এখনই ফাঁসি। কড়া শাস্তি হোক, কারণ এই লোক বেশি দিন থাকলে আমার পশ্চিমবঙ্গের ক্ষতি, আমাদের ক্ষতি, আমার নেক্সট জেনারেশনের ক্ষতি। রুট কজটাকে যদি নির্মূল না করেন, কালকে আরেকটা সন্দীপ ঘোষ জন্মাবে। শুধু সন্দীপ ঘোষের প্রতিবেশীরাই নন, তিলোত্তমার ধর্ষণ খুন থেকে আর্থিক অনিয়মের অভিযোগ, দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গোটা বাংলা। চাপ বাড়ছে, তাই কি অভিযুক্তরা ফন্দি আটছে? ক্যামেরায় সমরের সঙ্গে সোমা, TV9 বাংলা। নামে ছুটি রবিবার, দিকে দিকে সিবিআই হানা। সন্দীপ ঘোষের দুর্নীতি মামলায় একযোগে সাঁড়াশি হানা সিবিআই এর। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় সিবিআই এর টিম। এর পাশাপাশি আপনাদের দেখিয়েছি যে দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছয় সিবিআই এর টিম, কিন্তু সন্ধে হয়ে গেলেও রেহাই পাননি দেবাশিস সোম। এরপর নিজামে তাকে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পর তারপর কি এভিডেন্স সামনে এলো দেখুন। আরজি করের MSVPর যে অফিস, সেই অফিস থেকে তদন্তকারীরা যখন বেরিয়ে আসেন তখন তারা একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাদের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কি জানেন? বহুত কুছ হ্যায়। কি আছে, কি পাওয়া গেল, এই প্রশ্ন যখন সামনে আসছে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে অফিস মানে MSVPর অফিসের কথা বললাম, সেই অফিসেই বসতেন সঞ্জয় বশিষ্ঠ। তিনি কে? তিনি অন্যতম এই সন্দীপ ঘনিষ্ঠ এক ডাক্তার। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে সিবিআই। রবিবার একাধিক জায়গায় হানা দিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। কেষ্টপুর থেকে হাওড়া, বেড়েঘাটা থেকে টালা চষে ফেললেন তাঁরা। রবিবার প্রথম ডোরবেল বাজে আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে। 75 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকার পর তার বাড়িতে ঢোকে সিবিআই। এরপর চলে ম্যারাথন তল্লাশি। আরজিকরে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও হানা দেয় সিবিআই এর একটি দল। আর্থিক বেনিয়মের অভিযোগের ক্ষেত্রে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সঞ্জয়ের ভূমিকা কি ছিল তার খোঁজে সিবিআই এর অভিযান। আরজিকরে প্রাক্তন ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও হাজির হন গোয়েন্দারা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠানো হয়। সন্দীপ ঘোষ সম্পর্কে তিনি কি জানেন এবং একই সঙ্গে 2020 সাল থেকে এই পর্যন্ত আরজিকর হাসপাতালে কোনো অনিয়মের অভিযোগ উঠেছে কিনা, বা যে সমস্ত জিনিসপত্র, চিকিৎসা সামগ্রী বা হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়েছিল সেই কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম রয়েছে কিনা, বা কোথাও কোনো গোলযোগ ছিল কিনা, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই দেবাশিস সোমকে নিয়ে আসা হয়েছে সিবিআই নিজাম প্যালেসে, এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করছিল এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে সিবিআই। আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআই এর রেডারে আরজিকর হাসপাতালের খাবারের দোকানের মালিক চন্দন লৌহ। চন্দনের স্টলের উদ্বোধনে ছিলেন অতীন ঘোষ, সন্দীপ ঘোষরা। স্টলের বরাতে বেনিয়মের অভিযোগে চন্দনের টালার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এছাড়া হাওড়া সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় মাতারা ট্রেডার্সের কর্ণধার বিপ্লব সিং এর বাড়িতেও ঢু মারে সিবিআই। হাসপাতালে মেডিকেল সরঞ্জাম সাপ্লাই করে এই সংস্থা। যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের মনের ইচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুক। আমরা কোথায় কোথায় তল্লাশি হচ্ছে, জায়গায় যাবে, কাকে জেরা করছে, এটাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে, ধর্ষণ এবং খুনে গেছে নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের FIR হয়েছে তাতে গেছে, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো ফলে আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই। 15 জায়গায় হানা দেওয়ার পাশাপাশি আরজিকরে প্রশাসনিক ভবনে গিয়েও রবিবার তল্লাশি অভিযান চালায় সিবিআই। বেরোনোর সময় তদন্তকারী জানিয়ে দেন বহু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। बहुत कुछ है बस, बहुत कुछ है बस, बहुत कुछ है बस। এখন দেখার এভিডেন্সের ভিত্তিতে কোন রাঘব বোয়ালদের জালে তোলে সিবিআই, সেখান থেকে তিলোত্তমা খুনের কোনো রহস্য উদ্ঘাটিত হয় কিনা সেটাও দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিংহের ডেরায় সিবিআই,
আর এই সিংহ আবার যে সে সিংহ নয়, বিপ্লব সিংহ। তার বাড়ির মাথায় এক বড় সিংহের মূর্তি। আচ্ছা, এই তর্জন গর্জনের নেপথ্যে কি দুর্নীতি? হ্যাঁ, সিবিআই আধিকারিকরা যদিও তারই খোঁজ করছেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে দহরম মহরম ছিল এই বিপ্লব সিংহের। এই দুর্নীতির দোষর কি এই বিপ্লব সিংহের মাতারা ট্রেডার্স? আসলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, মাতারা ট্রেডার্স কি দুর্নীতির ট্রেডার্স? আরজিকর তদন্তে রবিবার সিবিআই এর কার্পেট বম্বিং, 15 জায়গায় তল্লাশি অভিযান, তার মধ্যে একটি ডেস্টিনেশন হাওড়া সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছা। সিবিআই স্ক্যানারে বিপ্লব সিংহ। কে বিপ্লব সিংহ? জানা গিয়েছে মাতারা ট্রেডার্সের কর্ণধার বিপ্লব সিংহ। আরজিকর তদন্তের সঙ্গে মাতারা ট্রেডার্সের কি সম্পর্ক? জানা গিয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করে এই সংস্থা। আরজিকরের সঙ্গেও মাতারা ট্রেডার্সের ব্যবসায়িক যোগ। বাড়ির মাথায় সিংহের মুখ। রবিবার 7 সকালে সেই সিংহের ডেরায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই। আরজিকরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক। সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন আখতার আলী। সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মে নাকি দোষর ছিল মাতারা ট্রেডার্স। সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের বিরুদ্ধে এই দিস্তা নথি, দিস্তা কেলেঙ্কারির নথি সিবিআইয়ের কাছে জমা পড়েছে। অতীতে স্বাস্থ্য দপ্তর থেকে সম্প্রতি টালা থানা কিংবা আদালত। আরজিকরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনিয়মের একাধিক অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। তার মধ্যে রয়েছে ইউজি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিলে টাকা আত্মসাতের অভিযোগ। সেই কাজে সন্দীপ ঘোষের নাকি দোষর ছিলেন বিপ্লব সিংহ। 2021 সালে বিপ্লবের সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে অভিযোগ করে বিকাশ সলিউশন নামে একটি সংস্থা। তারপরও নাকি মাতারা ট্রেডার্সের পুরস্কার প্রাপ্তি। ইউজি স্কিল ল্যাবে 2,97 লক্ষ টাকার বরাত পায় মাতারা ট্রেডার্স। নিয়ম অনুযায়ী টেকনিক্যাল বিডের পর খোলা হয় ফিনান্সিয়াল বি। অভিযোগ, বিপ্লবের সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে আগে খোলা হয় ফিনান্সিয়াল বি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, যেখানে স্কিল ল্যাব নির্মাণে খরচ হয় 61,47,000 টাকা, সেখানে আরজিকরে একই পরিকাঠামো নির্মাণে খরচ 2,97 লক্ষ টাকা। মুদ্রণ থেকে সাউন্ড সিস্টেম, মাইক ভাড়া কিংবা ঠান্ডা জলের মেশিন, সবকিছুরই নাকি বরাত পেত সন্দীপ ঘনিষ্ঠ মাতারা ট্রেডার্স। এবার উনি যে কারাপশন করতেন, এটা তো সরকারি টাকা, জনগণের টাকা। ডক্টর সন্দীপ ঘোষের একটা ব্যাপার না, এটা একটা অনেক বড় নেক্সাস আছে। প্রশ্ন হলো, আরজিকরে কেন সবকিছুতেই বরাত পেত একটি মাত্র সংস্থা? যার বাড়িতে যাওয়া হয়েছে আজকে মাতারা ট্রেডার্স, সেই সংক্রান্ত একাধিক নথি, সেটা ইউজি স্কিল ল্যাব হতে পারে, সেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট হতে পারে, সেই সমস্ত নথি কিন্তু সেই সমস্ত কেলেঙ্কারির নথি, যে নথি TV9 ফাঁস করেছিল, সেই নথি, যে নথির প্রেক্ষিতে আপাতত বিপাকে সন্দীপ ঘোষ। কেন মাতারা ট্রেডার্সের প্রতি আরজিকর কর্তৃপক্ষের এত সফট কর্নার? প্রতিবেশীদের দাবি, একসময় গাড়ির নাম্বার প্লেট দেওয়াল লিখন করতেন বিপ্লব সিংহ। সেখান থেকেই নাকি উল্কার গতিতে মাতারা ট্রেডার্সের কর্ণধারের উত্থান। আর্টের কাজ করতো, সব ছবি টবি আঁকতো, এইসবই জানি। শুধু কি সাপ্লাই এইসব করে, এইটুকুই শুনি। বাবা মেডিকেলে কাজ করতো। তো সেই একটা ছোট দোকান ছিল, সেখানে আঁকা টাকা সব হসপিটালের সব আঁকা ঝাঁকার কাজ। বাবা তো ওই আরজি কলেজই বোধহয় মর্গে এতে কাজ করতো। আরজিকরে অনিয়ম বেনিয়ম নিয়ে অভিযোগের পাহাড় জমছে। তদন্ত করতে গিয়ে বিপ্লব সিংহের ডেরায় পৌঁছে গিয়েছে সিবিআই। প্রশ্ন হলো, মাতারা ট্রেডার্সের হাত ধরে কি আরজিকরে দুর্নীতি ট্রেডিং? সৌরভ দত্ত, সুব্রত ব্যানার্জির রিপোর্ট, TV9 বাংলা। মর্গ মানে লাশ কাটা ঘর। অস্বাভাবিক মৃত্যু হলে ঠাঁই হয় সেই মর্গে। কিন্তু ভাবতে পারছেন, এই মর্গেও নাকি ছত্রে ছত্রে দুর্নীতি। ভাবুন একবার, আরজিকরের এক প্রাক্তন মর্গের আধিকারিক, একজন কর্মী, তার বক্তব্যে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। এই মর্গেই নাকি চালু ছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দাদন প্রথা। অবাক হচ্ছেন? আসলে শববাহী গাড়ি সরবরাহ করা থেকে দেহ সেলাই, প্রতিটা জায়গাতেই টাকা নেওয়া হতো, তোলা নেওয়া হতো। হ্যাঁ, এমনটাই অভিযোগ। আর নেপথ্যে আরজিকরের মুখ্যমন্ত্রী, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সাধারণ মানুষ, তার মৃত্যু হচ্ছে, শোকার্ত পরিবার, তাদের থেকেও টাকা নেওয়ার এই ঘৃণ্য অভিযোগ। ভেবে দেখুন একবার। একে গুন্ডা সর্দার বললেও ভুল হবে না। ওর যে লোকজন বলতো যে আরজিকরের মুখ্যমন্ত্রী, সুইপার টু সুপার। সুপার মানে সঞ্জয় বশিষ্ঠ, সুইপার মানে সুইপার, এই যে ডোম সন্তোষ মল্লিক,
এখান থেকে সুইপার টু সুপার টোটাল কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। বাছা বাছা এই বিশেষণ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ করেছেন তারক চট্টোপাধ্যায়। তারক আরজিকর হাসপাতালের মর্গের প্রাক্তন কর্মী। মর্গের দস্তাবেজ সামলাতেন তিনি। চোখের সামনে যা দেখেছেন, টিভি9 বাংলার কাছে যা অভিযোগ করছেন তার নির্যাস মর্গেও তোলাবাজির চক্র বানিয়েছিলেন সন্দীপ। মর্গেও তোলাবাজি, ভয়াবহ সব অভিযোগ। মর্গে প্যাকেজ, শোক সন্তপ্ত পরিবারকেও ছাড় নেই। মর্গেও চালু প্যাকেজ, নিজের লোক বসিয়ে তোলাবাজি চালাতেন সন্দীপ, অভিযোগ তারকের। এই যে বডিগুলো আসে ইনকোয়েস্ট আনার সঙ্গে সঙ্গে ও একটা প্যাকেজ করে নেয়। ও মানে ওর দিব্য দৃষ্টি আছে, কারণ কি ও তো সন্দীপ ঘোষের চেলা, তো দিব্য দৃষ্টি আছে, মাল কোথায় আছে খুব ভালো করে জানে। ও প্যাকেজ তৈরি করে নেয় সঙ্গে সঙ্গে। পুলিশ যেই নিয়ে এলো ইনকোয়েস্টটা, ও বিশেষ করে যদি দেখে পয়সাওয়ালা লোক চকচকে বেশ, সেই প্যাকেজ তৈরি করে নেয় যে আপনাকে আগে ছেড়ে দেবো, কাঁচের গাড়ি ভাড়া, বাড়ি ধরুন কৃষ্ণনগর, এখান থেকে হয়তো আমি উদাহরণ বলছি 1,500 টাকা ভাড়া, ও বলে দিল 4,000 টাকা ভাড়া প্লাস পোস্টমর্টম করতে এত, সব মিলিয়ে 12,000 টাকা লাগবে। 10 থেকে 12,000-এর নিচে কোনো কথা নেই। সামান্য অ্যাটেস্টেশন করার জন্য 3,000 টাকা রেট। ব্যাপার 3,000 টাকা লাগবে, তবে এই অ্যাটেস্টেড কপি পাওয়া যাবে। 3,000 টাকা। ময়নাতদন্তের আগে দেহ দেখার জন্য গুনতে হতো টাকা। কাটা বডি, ধরুন পোস্টমর্টম হচ্ছে, বডিটা কাটা পড়ে আছে, যারা সেদিন হয়তো ধরুন বডি কম আছে, মানে বাজার ভালো নেই ওর, হ্যাঁ, তো সেদিন ওই ডেকে পয়সা হয়তো দিতে চাইছে না, বাধ্য করবে দিতে। কাটা বডিটা দেখে বলবে তোমরা সেলাই করে নাও, নাহলে সেলাই ভালো হবে না, বাধ্য করবে। দেখার জন্যে পয়সা, দেখার জন্যে 1,000-1,200, শুধু দেখার জন্য। বেআইনি কাজ যাতে নির্বিঘ্নে চলে তার জন্য সন্দীপ বাউন্সার বাহিনীও বানিয়েছিলেন বলে অভিযোগ। ওনার নিজস্ব রিক্রুট বাউন্সার ছিল। বাউন্সার সেরম সেই বড় বড় বাউন্সার হয় না, এরম সেই পালোয়ান টাইপের, ওরম 3-4জন আগে থাকতো, লোকাল সব স্থানীয় সব বড় বড় গুন্ডা। এদিক ওদিক হলেই চলতো হুমকি কিছু। এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। পাশ করাতেও দেদার তোলাবাজির অভিযোগ, ঠিক যে অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীও। পাশ করাতে দাদন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, পরীক্ষায় পাস করতে গেলে দাদন লাগতো 5 থেকে 10 লাখ। এবং এরমও আমি শুনেছি প্রফেসরদের মুখে যে প্রবল চাপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাস করানোর জন্য। মর্গে ভাটিখানা বানিয়ে গেস্ট হাউসকে বার বানানোর অভিযোগও করেছেন তারক। স্টুডেন্টদের তো মদ খাওয়াতো, আপনার ওই যে গেস্ট হাউস ছিল, এ তো ওটাকে বার বানিয়ে দিয়েছিল গেস্ট হাউসটাকে। মদ যেত এই মর্গে একজন আছে সন্তোষ মল্লিক বলে, ও ওই যে মর্গের ভেতরে মর্নার্স রুম আছে একটা, ওইটাকেও দখল করে রেখেছে, ওখানে পানশালা বানিয়ে দিয়েছে ওটাকে। বুক ঠুকে মর্গের প্রাক্তন কর্মী বলছেন, আমাদের মতন সাধারণ মানুষের কাছে যে সমস্ত একদম গ্রাসরুট লেভেলের যে সমস্ত তথ্য আমরা জানি, সেটা অনেক সময় বড় বড় দুধে গোয়েন্দারাও জানেন। কাজে থাকাকালীন সন্দীপ বাহিনীকে আটকানোর চেষ্টা করেছিলেন তারক, তার জন্য চাকরি খোয়াতে হয়, মিথ্যে মামলায় ফাঁসানো হয় বলেও অভিযোগ। সিবিআই কি এই তথ্যগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে? সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। আরজিকরের দিনের পর দিন ঘটে যাওয়া দুর্নীতির সঙ্গে এই তিলোত্তমা খুন ধর্ষণের কি লিঙ্ক, বা আদৌ কোনো লিঙ্ক আছে কিনা, সেই বিষয়টা খোঁজার জন্য কেন্দ্রীয় গোয়েন্দারা তারা তৎপর, তারা সক্রিয়। কিন্তু তারপরেও আরজিকরের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা খুশি নন। তারা বলছেন যে তারা নিরাপদ বোধ করছেন না। আচ্ছা, আরজিকরে তো সিআইএসএফ রয়েছে, তাও নয়, প্রশাসনের সামনে ডাক্তাররা, আন্দোলনরত ডাক্তাররা, তারা একগুচ্ছ দাবি রেখেছেন সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য, সুদিনের জন্য। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা, তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল, তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। পুলিশ কমিশনার, পুলিশের ডিজি
হোম সেক্রেটারি এবং পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিন্দিতে বলে अगर जरा भी शर्म होता इनको तो चुल्लू भर पानी में डूब के मरते। আমি কারোর মৃত্যু কামনা করি না, প্রবাদ। 1% লজ্জা নেই সেই সিপির। তিনি ঘুরে এসে বলেছিলেন দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইনজুরি, কোনো বাইরে আঘাত দেখতে পাচ্ছি না। সিপি সাহেব পোস্টমর্টম রিপোর্টটা পড়ুন। পোস্টমর্টম রিপোর্টে বলছে 15টা এক্সটার্নাল ইনজুরি মেয়েটির গায়ে আছে। আর একদিন, ঠিক একদিন পরেই মেগা মঙ্গলবার, এই মঙ্গলবারই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন চলো ডাক, এবং এই একই দিনে ডিএ মঞ্চ এবং বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফ থেকেও আহ্বান জানানো হয়েছে নবান্ন চলোর জন্য। এবং এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে উথাল পাথাল হচ্ছে রাজনীতিতে। একাধিক নেতা নেত্রীর পরস্পর বিরোধী বয়ান সামনে আসছে। কি হয়, নজর থাকবে মঙ্গলবারে। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠছে রাজ্য রাজনীতি। একদিকে সিবিআই তদন্ত চালাচ্ছে, জোরালো হচ্ছে প্রমাণ লোপাটের অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং উত্তরবঙ্গ লবির ভূমিকা নিয়ে কাটাছেঁড়া চলছে। ঠিক এই পরিস্থিতিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনকে নবান্নের দুয়ারে পৌঁছে দিতে মঙ্গলবার পথে নামার আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে। একই দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীদেরও নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। আবার ওই দিনই রয়েছে ইউজিসি নেট। জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানিতেও উঠেছে এই প্রসঙ্গ। সূত্রের খবর, আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে সাঁতরাগাছি, হাওড়া ময়দান এবং কলেজ স্কোয়ারে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। এই 3টি পয়েন্ট থেকে মিছিল এগোবে নবান্নের দিকে। অন্যদিকে মঙ্গলবার দুপুর 1টার সময় সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের জমায়েত রয়েছে হাওড়া স্টেশন চত্বরে। তাদেরও মিছিল যাবে নবান্নের অভিমুখে। ছাত্র সমাজ অরাজনৈতিকভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে। এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে। বিজেপির প্রোগ্রাম নয়, অত বিজেপির কর্মীদের আলাদা করে আমরা আহ্বান দিচ্ছি না। ছাত্রদের প্রোগ্রাম, মানুষ তাতে অংশগ্রহণ করবে মানুষের মতো। অরাজনৈতিক সংগঠনে ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা, কর্মীরা, নেতারা প্রকাশ করে দিয়েছেন। আগামী বুধবার 28শে আগস্ট রাজ্যের শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। আর তার আগের দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন। কারা এই কর্মসূচির আহ্বান জানালো? নেপথ্যে কি কোনো রাজনৈতিক দলের যোগসূত্র আছে? এই নিয়ে পরস্পর বিরোধী বিভিন্ন বয়ানে তেতে উঠেছে রাজনীতির ময়দান। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। ছাত্র সমাজের নামে ভাওতা দিচ্ছে এবিভিপি, বিজেপির যে ছাত্র দল। কারণ আমরা ইতিমধ্যেই শুনতে পাবো শুভেন্দু অধিকারী মিডিয়াতে বলেছেন যে মমতা যদি কালকের মধ্যে পদত্যাগ না করেন তাহলে 27 তারিখ নাকি গুলি চলতে পারে। এবার মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী কোথা থেকে জানছেন যে 27 তারিখ গুলি চলবে? এটা থেকে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে এটি পরিকল্পিত একটি বিষয় এবং নানান জায়গাতেই বিজেপি যেভাবে এই আন্দোলনকে হাইজ্যাক করে নিজের ভোটের ফায়দা তুলতে চাইছে, সেভাবে এবিভিপিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম দিয়ে সাধারণ মানুষ সাজিয়ে তারা রাস্তায় নামতে চাইছে। বিভিন্ন মহলের দাবি, কর্মসূচির নেপথ্যে রয়েছে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদিও গত বুধবারই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গের প্যাডে সংগঠনের প্রদেশ সম্পাদক অনিরুদ্ধ সরকারের সই করা এই বিবৃতি দাবি করা হয়। 27শে আগস্ট নবান্ন অভিযানের সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই, তবে সমস্ত অরাজনৈতিক ছাত্র আন্দোলনের প্রতি এবিভিপির নৈতিক সমর্থন ও সহমর্মিতা থাকবে। রেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, কাস্ট, ক্রিড এবং প্রেজুডিস অনুসারে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমাদের এই দাবিকে সমর্থন জানিয়ে তারা বলেছে যে এই অভিযানে তারা যুক্ত হবে। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। পুলিশের তরফেও এদিন সোশ্যাল মিডিয়ায় জানানো হয়
27শে আগস্ট সকাল 9:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। আশঙ্কা, ওই কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধায় পড়বে। তাদের সুবিধার জন্য ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। সেই মতো প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। শেষ পর্যন্ত মেগা মঙ্গলবারে নবান্ন অভিযান ঘিরে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর বাংলার রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন প্রতিবাদের যেন কম্পিটিশন চলছে, যদিও এই শ্লেষ, এই বক্রোক্তি কোনোভাবেই গায়ে মাখতে নারাজ প্রতিবাদীরা। রাত দখলের রাত মনে আছে তো, 14ই আগস্ট। সেই রাতের যারা অভিযানে নেমেছিলেন সেই অভিযাত্রীরা আজও তারা পথে নামলেন। পথে নামলো নাগরিক মিছিল, প্রতিবাদ আরও জোরালো হলো। আর মেগা মঙ্গলের অভিযান তা তো রয়েইছে। তারপর 29শে আগস্ট, 1 সেপ্টেম্বর ধর্মতলায় জোড়া মিছিল। কোনো কিছুর কাছেই যে প্রতিবাদী স্বর তা দমতে নারাজ তা স্পষ্ট। এখন আন্দোলনের থেকে বেশি এখন এটা একটা হয়ে গেছে যে সবাই আন্দোলনে নামছি আমরা। আমার নিজের ক্লাবের ছেলেরা বলছে, দাদা আমাদের তাহলে একটা, ওই পাশের ক্লাব করছে, আমাদের তাহলে একটা মিছিল বার করা উচিত। মানে এরকম কম্পিটিশন হয়ে গেছে। মন্ত্রীমশাই যতই কটাক্ষ করুন, প্রতিবাদের ঝড় থামছে না। রংতুলি, হাতিয়ার, আরজিকর হাসপাতালের ডাক্তার, নার্স, ডাক্তারি পড়ুয়াদের শাসকের উদ্দেশ্যে চোখা প্রশ্ন, ভয় ডর ওসবের বালাই নেই। পরিকাঠামোর পক্ষে তো অনেক মানুষজন থাকেন। আমরা যখনই আন্দোলন শুরু করেছি আমরা বারে বারে বলেছি যে পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই মানসিকতা শুধুমাত্র যে পুরুষদের মধ্যে রয়েছে তা নয়, মন্ত্রীদের মধ্যেও রয়েছে এবং যারা মহিলা রয়েছেন তাদের মধ্যেও রয়েছে। তারা বারে বারেই বলার চেষ্টা করছেন যে জনতা আসলে এক হননি, নাগরিকরা আসলে এক হননি, কিন্তু আমরা মনে করছি যে বহু জায়গায় 14 তারিখ থেকেই বহু নাগরিক একসাথেই হাঁটছে। 14ই আগস্ট রাতে ঐতিহাসিক রাত দখল অভিযান দেখেছে বাংলা। সেই অভিযানের অভিযাত্রীদের একাংশ আবারও রাস্তায় বেরোলেন রবিবার বিকেলে পার্ক সার্কাসের রামলীলা ময়দানে। দাবি একটাই, বিচার চাই, এখনই চাই। হবে আমরা যেন স্বাধীনভাবে, সেফভাবে জায়গা ঘুরে ঘুরে দেখতে পারি এবং আমাদের কর্মক্ষেত্রে কাজ করা থেকে আজকে আমাদের যাতে বাধা না দেওয়া হয়। এই মেয়েটি তো একটি ডাক্তার, উনি রাত্রেবেলা নাইট ডিউটি করছিলেন এবং তা সত্ত্বেও তার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। তাই না, নারীরা কোথায়, নারীরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, স্বাধীনতা কোথায় পাচ্ছে নারীরা? রবিবার পথে নামেন টেলি জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা, বেশিরভাগ ছোট পর্দার পরিচিত মুখ। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, মানে বিচার যদি দীর্ঘায়িত হয় সেটা বিচার না পাওয়ারই সমান। আজকে আমরা যা যা বলতে চাই তা আমাদের প্ল্যাকার্ডে লেখা আছে। তার মধ্যে একটা কথা, পুলিশ তুমি যতই মারো, তিলোত্তমা মেয়ে তো মারো, মাছ থাকতে খুঁজছো শাক, তিলোত্তমা বিচার পাক, এটাই আমাদের কথা। ধন্যবাদ। শোনো, মেয়েদের জন্য না তৈরি করা কোনো নিয়ম নেই। ছেলে আর মেয়েরা আলাদা নয়, মেয়েরা কোনো জীব নয়, কোনো কীট নয়, মেয়েরা মানুষ, ঠিক পুরুষ মানুষের মতোই। এবং সেই পুরুষ মানুষ, কিছু এখনো ভদ্র পুরুষ মানুষ আছে বলেই কিন্তু মেয়ে মানুষরা রাস্তায় হেঁটে বেড়াতে পারে। এখনই প্রতিবাদে দাঁড়িয়ে পড়ছে না। 1 সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষিত। 27শে আগস্ট একাডেমি চত্বরে প্রতিবন্ধীদের প্রতিবাদ সভা। 27শে আগস্ট সল্টলেক সেক্টর 5-এ আবারও মিছিল। 29শে আগস্ট কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহামিছিল। 1 সেপ্টেম্বর গোলপার্কে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের প্রতিবাদ। নাগরিকরা সোচ্চার, থেমে নেই রাজ্যের প্রধান বিরোধী দল। জন্মাষ্টমীতে বাড়ির সামনে মোমবাতি জ্বালানোর আবেদন বিজেপির। 28শে আগস্ট ধর্মতলায় ধর্ণা শুরু বিজেপির। 28শে আগস্ট মহিলা কমিশনের অফিসে দুপুর 2টো নাগাদ তালা লাগাবে বিজেপি। 29শে আগস্ট সব জেলায় জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও। 2রা সেপ্টেম্বর প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ করবেন বিজেপি কর্মীরা। 4ঠা সেপ্টেম্বর সব মণ্ডলে 1 ঘন্টা চাক্কা বন্ধ কর্মসূচি। তদন্তের চাকা যথাযথ না গড়ানো পর্যন্ত প্রতিবাদের চাকা কেউ থামাতে নারাজ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার খুন ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন পুজো ক্লাবগুলোকে আমরা দেখেছি পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে তারা। এবার উত্তরবঙ্গের বাসিন্দা লেখক পরিমল দে, তিনি তার বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন। আর শুধুমাত্র তাই নয়, এই পুরস্কার বাবদ যে 1 লক্ষ টাকা পেয়েছেন তিনি, সেই টাকাও ফেরত দেওয়ার ঘোষণা লেখক পরিমল দের। আমার সিদ্ধান্ত, আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক সম্মান দিয়েছেন, তার দেয়া এই পুরস্কারের
সম্মানটা রাখতে পারলাম না। আমি বিবেকের আহ্বান শুনতে পেয়েছি। আরজি করে চিকিৎসক পড়ুয়া তিলোত্তমা নৃশংস পরিণতিতে স্তম্ভিত গোটা দেশ। প্রতিবাদ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। একাধিক ক্লাব রাজ্য সরকারের পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রতিবাদের স্বরকে সপ্তমে তুলে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন সম্মান ও আর্থিক পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন আলিপুরদুয়ারের শিক্ষক পরিমল দে। পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে। শিক্ষা দুর্নীতির পাশাপাশি আরজি করে যে অমানবিক ঘটনা ঘটেছে তাতে সমগ্র বাংলা উত্তাল হয়ে উঠেছে। আমি এই বাঙালিদের সঙ্গে, আবহমানকালের বাংলার সঙ্গে, বঙ্গবাসীর সঙ্গে এবং ভারতের নানা প্রান্তের মানুষ যারা আন্দোলনে নেমেছেন তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করার জন্য এই পথটাকে বেছে নিয়েছি। মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত পরিমল দে 2019 সালে বঙ্গরত্ন পুরস্কার পান। ডাইনি প্রথা প্রতিরোধ, জনজাতি অধ্যুষিত অঞ্চলে নানা কর্মকাণ্ড, বন্যপ্রাণ সংরক্ষণ সহ সামাজিক বিভিন্ন বিষয়ে পরিমলদের অবদান বহু চর্চিত। তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষাপটে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সাম্মানিক হিসেবে। আমি আগামীকাল খোঁজ খবর করব। আমি দেখেছি চেকটার কপি ছিল আমার কাছে, যে এটা দেওয়া হয়েছিল উত্তরবঙ্গ উৎসব কমিটির পক্ষ থেকে। সে উৎসব কমিটিটা আদৌ এখনো স্থায়ী আছে কিনা আমি জানি না। যদি স্থায়ী থাকে তাহলে আমি 1 লক্ষ টাকার একটা চেক সেই অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো। আর যদি স্থায়ী না থাকে তাহলে আমি ট্রেজারি অফিসারের কাছে, মাননীয় ট্রেজারি অফিসারের কাছে একটু যোগাযোগ করে জানতে চাইবো কিভাবে আমি টাকাটা ফেরত দিতে পারি। শিক্ষক পরিমলদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই বলছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদ যে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে ভাবিয়ে তুলেছে এটাই তার প্রমাণ। এদিনই কলকাতায় দেশপ্রিয় পার্কের সামনে বিক্ষোভ দেখান শিল্পীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কবি, সাহিত্যিক, শিল্পীদের মঞ্চের তরফে প্রতিবাদ সংগঠিত হয়। ঘাটাল পুরসভা এলাকাতেও ছবি এঁকে এবং গানের মাধ্যমে প্রতিবাদ জানান স্থানীয়রা। সুজিত, অসীম ও সুচরিতার রিপোর্ট, TV9 বাংলা।